বাইরে গেলে আবার যদি বিপদ হয়? তার মানে এখন তুমি বিপদ মুক্ত, এই প্রাসাদ তোমার কাছে নিরাপদ। নিকোলাসের ছত্রছায়ায় থাকাকে নিরাপদ মনে করছো? তাহলে উপসংহারে কি দাঁড়ালো বলো ইসাবেলা, বলো। ভেতর থেকে আগত পরিহাসে ইসাবেলা মাথা ঝাঁকায়, সামান্য মাথা চুলকে ভেবে বলে, আমি আবার পালাবো। এই প্রাসাদ, নিকোলাস কাউকে নিরাপদ মনে করি না, কিন্তু আগের মতো না ভেবেচিন্তে পালাবো না। প্ল্যান করছি কিভাবে নিরাপদে জার্মান থেকে রাশিয়ায় পৌঁছানো যায়। সেই জন্য চুপচাপ আছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। ক্রূর হাসে ভেতরের জন। ইসাবেলা ধমকে ওঠে, চুপ করো, সবসময় শয়তানি ইঙ্গিত করো না, অসহ্য লাগে। আমি যে তোমারই অংশ। ব- বললে তুমি বলতে চাইছো আমি শয়তানি? না, আমি শয়তানি, কিন্তু আমি আর তুমি তো অভিন্ন, তাই না বেলা? ভেতরজন মুচকি মুচকি হাসে। ইসাবেলা বিরক্ত হয়ে দাঁত কামড়ে বলে, উফ, অসহ্য তুমি, অসহ্য। আমি নিষ্পাপ একটা মেয়ে, মোটেও শয়তানি না। আমার ভাবনা থেকে বিদায় হও, তুমি বিদায় হও। চোখ বন্ধ করে মাথাটা সজোরে ঝাঁকি দিল। লম্বা শ্বাস নিয়ে চলল রুমের দিকে। দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে যায়। বিছানার পাশের ইজি চেয়ারে পা এলিয়ে বসে আছে নিকোলাস, মাথা চেয়ারের পেছনে, মুখটা ঊর্ধ্বমুখে, দৃষ্টি মুদে আছে। পা ছাড়িয়ে দিয়েছে সোজাভাবে, হাত দুটো উরুর ওপর স্থির। সেদিনের ঘটনার পর আজই প্রথম দেখলো ইসাবেলা তাকে। বেশ সুস্থ দেখাচ্ছে আজ। দরজায় দাঁড়িয়ে নিকোলাসের আপাদমস্তক ভালো করে দেখতে লাগলো। পরনে নীল ফ্রক কোট, তার ভেতরে ওয়েস্ট কোট, নিচে লম্বা প্যান্ট আর বুট জুতো। কে বলবে এ মানুষ নয়? কে বলবে এই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে আছে হিংস্র এক হায়েনা? হঠাৎ মনে হলো, পৃথিবীর সকল ভয়ঙ্কর বস্তুই কি প্রবল আকর্ষণীয় হয়, না আকর্ষণীয় বস্তু ভয়ঙ্কর হয়? নিকোলাস কিন্তু বস্তু নয়, ব্যক্তি। ভেতরজন খিক করে হেসে ওঠে। ইসাবেলা চাপা স্বরে নিজের সেই দ্বিতীয় সত্তাকে ধমক দেয়, চুপ শয়তানি, সব সময় ভাবনায় ফোড়ন কাটবে, অসহ্য। বেলা, নিকোলাসের কণ্ঠে বেলা ডাকে ভিন্ন কিছু থাকে। ইসাবেলার কেমন যেন অনুভব হয়। সেটা ভালো না খারাপ তা অবশ্য জানে না, জেনেই বা হবে কি? ওসবে কিছু এসে যায় না। ভেতরের জনের বিদ্রুপ শোনার জন্য সতর্ক হয় না। কোনো প্রত্যুত্তর এলো না। বিজয়ের হাসি হাসলো নীরবে ইসাবেলা। আসলেই নিকোলাসের কোনো ব্যাপারে এসে যায় না ওর। বেলা, এবার কর্কশ গলায় ডেকে উঠল নিকোলাস। ইসাবেলা এক প্রকার আটকে উঠে জবাব দেয়, হুম, কোথায় ছিলে এতক্ষণ? গোসল করতে গিয়েছিলাম। তারপর আবার সেই নীরবতা। নিকোলাস এখনো একইভাবে চোখ বুজে বসে আছে চেয়ারে। ইসাবেলা কয়েকবার ঢোক গিলে দু কদম এগিয়ে বলল, কেন এসছো আমার কক্ষে? তোমাকে দেখতে। আমাকে দেখতে? বিস্ময় ঝরল ইসাবেলার কণ্ঠে। গলা ঝেড়ে পরিহাসের সুরে বলল, আমাকে দেখতে নাকি তোমার রক্তপান করতে? নিকোলাস সেভাবেই বসে চোখ খুলল এবার। ঠোঁটের এক পাশ বেঁকে গেল। বলল, নির্বোধ বেলার ঘটে আজকাল বুদ্ধিও পাওয়া যায় দেখছি। আশ্চর্য। ইতর কোথাকার। দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে রইল ইসাবেলা। নিকোলাস হাওয়ায় মিশে ওর গর্দান চেপে ধরে রুক্ষ গলায় বলল, বড্ড বেড়েছ তুমি, এবং তোমার জবান। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো তুমি? তোমার ভাগ্য ভালো, আন্দ্রেই সুস্থ হয়েছে। ওর কিছু হলে পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকতো না আজ। কি ভেবেছ তোমাকে খাতির করে রেখেছি রক্তপান করব বলে? নির্বোধ। আন্দ্রের সামনে তোমাকে শেষ করব বলে বাঁচিয়ে রেখেছি। ততদিনে মৃত্যুর ভয় সারাক্ষণ অনুভব করবে এই প্রাসাদে থেকে। মৃত্যু সন্নিকটে তোমার। আর 2 দিন, তারপরে চিরমুক্তি দেব। নিকোলাসের মোট সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়। একটু আগের শান্ত নির্বিকার নিকোলাসের মুখ এই মুহূর্তে কঠিন, দৃষ্টি কঠোর। ওর অতর্কিত এই মোট পরিবর্তনে ইসাবেলার অবস্থা বেগতিক। নিজের পরিণতি জেনে ভীত সন্ত্রস্ত। নিকোলাস ওর গর্দান থেকে হাত সরিয়ে নেয় মাথার পেছনে। মুখটা আরো ঘনিষ্ঠে এনে বলে, ভেবেছিলে আমাকে আগুনে পুড়িয়ে মারবে? নির্বোধ বেড়া। নিকোলাসকে শেষ করার সাধ্য কারণেই তোমার মতো বাচ্চা মেয়ের তো নয়। বাচ্চাদের সবসময় গুরুজনের কথা মেনে চলতে হয়। অমান্য করলেই শিক্ষা দেয়া বাঞ্ছনীয়। আমাকে শেষ করার চেষ্টা আর আমার বন্দিশালা থেকে পালিয়ে যাওয়ার দোষে তোমাকে শাস্তি দেব আমি। আমাকে অমান্য, অসম্মান করার শাস্তি পাবে।
যদিও যথেষ্ট শাস্তি নিজের সৌভাগ্যক্রমে মিস্টেক সঠিকভাবে হলো দুর্ভাগ্যক্রমে পেয়েছো, সেটা একান্তই তোমার দোষে। তাই বলে আমার তরফ থেকে তোমার জন্য নির্ধারিত শাস্তি এক ফোঁটাও মওকুফ হবে না। এটাই নিকোলাসের আইন। ধাক্কা দিয়ে ইসাবেলাকে নিচে ফেলে চেয়ারে গিয়ে বসে। ইসাবেলার ঘাড়টা যন্ত্রণায় অসাড় হওয়ার অবস্থা। স্থির সিক্ত চোখে ফ্লোরে চেয়ে আছে। নিকোলাসের কাছে আর কি আশা করেছিল? নিরাপদে সসম্মানে রাশিয়া পৌঁছে দেবে? তাচ্ছিল্য ভরে হাসলো আপন মনে। নিকোলাস আবার আগের মতো চোখ বুজে শান্ত গলায় বলল, তোমার প্রথম শাস্তি হলো এই পুরো প্রাসাদ পরিষ্কার করবে, ঝেড়ে মুছে ঝকঝকে করে তুলবে। ইসাবেলা হতবুদ্ধি হয়ে বলে, পুরো প্রাসাদ? পুরো প্রাসাদ। আমাকে কি কোলের পুতুল মনে হয়? পারবো না। কি করবে? মেরে ফেলবে? ও তো 2 দিন পরেও মারবে, সুতরাং কোনো কাজই করব না আমি। যা ইচ্ছে হয় করোগে। বাবু মেরে বসে চোখ মুছে মুখ তুলল ইসাবেলা। নিকোলাস মুচকে হাসে, বলে, এমনিতেই কি নির্বোধ বলি বেলা? তুমি কি মৃত্যুর আগেই কয়েকটা নেকড়ের আহার জোগাতে চাও? এই ধরো, তোমার একটা হাত কিংবা পা যদি ওরা ছিঁড়ে খায় তবে? ইসাবেলার গলা শুকিয়ে এলো। নিকোলাসের ভরসা নেই, ও যা বলেছে তা করতে বাধবে না। মানবিকতার বালাই নেই ওর মধ্যে। এর আগে কটমট করে বলল, তুমি একটা অমানুষ, পিশাচ। হ্যাঁ, আমি জানি। ইসাবেলা এবার নাক টানতে টানতে পরাজিত গলায় বলল, মানবীয় রূপ ধরে আছো। একটু মানবিক হওয়া যায় না? তোমার মধ্যে কি মন বলে কিছুই নেই? জীবন মৃতদের মন থাকে না। জীবন মৃত অর্থাৎ তুমি জীবিত আবার মৃত, এ কি করে সম্ভব? এমন কখনো হয়? ইসাবেলা ভাবনায় বোধ হয়। নিকোলাস কিন্তু চুপ করে রইল। অনেকক্ষণ পর ইসাবেলা তেতে উঠে বলল, এই জন্যই তো আমাকে বলতে পারলে পুরো প্রাসাদ পরিষ্কার করতে। অপদার্থ, অনুভূতি শূন্য আমি মানুষ, সেটাও আবার বাচ্চা মেয়ে। এত শক্ত কাজ কি করে করব? তোমার মতো অপদার্থ জীবন মৃত্যুর দ্বারাও তো এই কাজ করা সম্ভব না একা। চ্যালেঞ্জ নাও, তুমিও হার মানবে কাজ শেষ করতে না পেরে। সাহস থাকে তো চ্যালেঞ্জ নিয়ে দেখো। দাসী আর মালিককে মোকাবেলা হয় না। দাসী? উচ্চ মূল্যে কেনা দাসী। কার কথা বলছো তুমি? তুমি আমার উচ্চ মূল্যে কেনা দাসী বেলা। কি আমি দাসী? আবল তাবল বকো না। এই খচ্চর তোমার টাকা নেয়নি, তার আগেই তো মেরে ফেলেছো। সে টাকা নিল না নিল তাতে আমার কিছু যায় আসে না। টাকাগুলো আমি দিয়েছি, সুতরাং তুমি আমার কেনা দাসী। স্বৈরাচারের মতো আচরণ করছো তুমি। কারণ আমি স্বৈরাচার। এবার চুপ করে কাজে লেগে যাও। যদি না যাই কি করবে? ভয় দেখাবে? আমি তোমাকে ভয় পাই না। ফাঁসির আসামির আর ভয় কিসের? নিকোলাস উঠে দাঁড়ায়। চোখ দুটো আগুনের ন্যায় জ্বলছে। সদন্ত বেরিয়ে এসেছে ঠোঁটের দুপাশ থেকে। ইসাবেলা এক কদম পিছিয়ে গেল। ভয় ওর চোখে স্পষ্ট। নিকোলাস ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পাও না? না। জোর গলায় জবাব দেয় ইসাবেলা। নিকোলাস চোখের পলকে ছুটে এসে বাহু চেপে ধরে। ব্যথায় কোকিয়ে ওঠে ইসাবেলা। হাওয়ায় উড়ে ওকে নিয়ে এলো জঙ্গলের ভেতর। চারপাশে ঘন বীজবৃক্ষ আর গুল্মলতা লতার বাহার। সূর্যের আলো এখানে নামে মাত্র উকি দিয়েছে। পায়ের নিচে শুকনো পাতার আচ্ছাদন। নিকোলাস মুখ নামিয়ে আনে কানের কাছে। ওর ভারী নিঃশ্বাসে কাঁধের লোমশ দাঁড়িয়ে যায়। সরে দাঁড়াতে গেলে নিকোলাস মুষ্টি শক্ত করে। ছাড়ো আমাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল ইসাবেলা। নিকোলাস চাপা সম্মোহনী গলায় বলল, অবশ্যই, তোমাকে ছাড়বো বলেই তো নিয়ে এলাম এখানে বেলা। ব্রু কুচকে তাকায় নিকোলাসের মুখের দিকে। খুব কাছাকাছি দুজনে ওই চোখে চেয়ে হারিয়ে যায় ইসাবেলা। ভুলে যায় সব ব্যথা। সময় যেন থমকে গেছে। নিকোলাস মুচকি হেসে সামনে ঠেলে দিতে ঘোর কাটে। দেখতে পেল চাপা গর্জন করতে করতে গাছের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে আসছে কয়েকটা নেকড়ে। ইসাবেলা কিছুক্ষণ দম ফেলতে ভুলে গেল। নেকড়েগুলো বুভুক্ষ দৃষ্টিতে পায়ে পায়ে এগিয়ে আসছে। ইসাবেলা আর্ত চোখে পেছনে তাকায়। নির্বিকার নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিকোলাস। নেকড়ের গর্জন ধীরে ধীরে সন্নিকটে আসছে। ইসাবেলার সত্যি এবার ভয় করছে। সব ভয়ে পিছিয়ে যাচ্ছে। নিকোলাস পরিহাস করে বলল, ভয় হচ্ছে না বেলা?
নিকোলাস কিছু বুঝে ওঠার আগেই পাশ দিয়ে ভৌ দৌড় দেয় ইসাবেলা। নেকড়েগুলোও ছুটল পিছু পিছু। ইসাবেলা প্রাণপণে ছুটছে, ঝোপঝাড় গাছপালা সব পেরিয়ে সামনে দৌড়চ্ছে। কোথায় যাচ্ছে জানা নেই। নেকড়ের গর্জনে কলিজায় পানি নেই, ভাবনা চিন্তা করার অবস্থাতেও নেই এখন। শুধু জানে দৌড়াতে হবে। হৃদয় স্পন্দন থেমে যাওয়ার উপক্রম। দৌড়তে দৌড়তে হাঁপ ধরে যায়। দম নিতে কষ্ট হলেও সে পা থামায় না, কিন্তু দুর্ভাগ্যবশত গাছের পড়ে থাকা শুকনো ডালে পা বেঁধে নিচে মুখ থুবড়ে পড়ে। শুকনো ডালের আঁচড়ে হাত পা হাঁটুর চামড়া ছিঁড়ে রক্তাক্ত অবস্থা। নেকড়েগুলো ঘোত ঘোত শব্দ করে এক দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, প্রস্তুতি নিচ্ছে ঝাঁপিয়ে পড়বে বলে। ইসাবেলা উঠতেও গিয়ে পারে না, অগত্যা হার মানতেই হয়। নেকড়ে ওর দিকে লাফ দিতেই কাঁদতে কাঁদতে হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। একটু পর নেকড়ের আর্তনাদে সচকিত হয়ে চোখ মেলে, বিস্ময়ে চেয়ে আছে পাশে। নেকড়েটা পড়ে গোঙাচ্ছে, গলা দিয়ে রক্ত পড়ছে ওটার। নেকড়ের দেহের সামনে দাঁড়িয়ে আছে বাদামি চুলের এক মেয়ে, পরনে ধূসর সিল্কের কোট গাউন, কোকড়া বাদামি চুল খোপা করা। নোভা, রাগান্বিত নিকোলাস এসে হাজির হয় সেখানে। ওর পেছনে এখন বাকি নেকড়ের দল। মেয়েটি ঘুরতে ইসাবেলা চিনতে পারল তাকে। ওই দিন নিকোলাসের কফিনের পাশের কফিনে এই মেয়েটিই শুয়েছিল। রক্তমাখা লাল ঠোঁট মুছে বলল, বড় ভাই। এখানে কি করছিস তুই? জবাব না দিয়ে নোভা হাসি মুখে ইসাবেলার সামনে এসে বসল। ভয়ে জড়সড় হয়ে সরে যায় ইসাবেলা। নোভা বিমর্ষ মুখে বলল, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না আমি, হাত দাও। ইসাবেলা এদের বিশ্বাস করে না। নোভা দীর্ঘশ্বাস ছাড়ে। ওর নজর পড়ে ইসাবেলার হাত পায়ের ক্ষতের ওপর। পরম মমতায় রক্তাক্ত পায়ে হাত বুলিয়ে দেয়। আশ্চর্য, ক্ষত উধাও, ব্যথাও অনুভব করছে না এখন আর ইসাবেলা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে নোভার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা হেসে ওর হাতটা ধরে পুনরায় বলল, ভয় পেও না আমাকে। নোভা, কুপিত দেখালো নিকোলাসকে। নোভা চোয়াল শক্ত করে জবাব দিল, শুনছি আমি বড় ভাই। কি করছো তুমি? নির্দোষ নিষ্পাপ মেয়েটাকে সাহায্য করো। ভালো সময় চোখের পলকে শেষ হয়ে যায়। আজ রাত পোহালে নিকোলাসের বেঁধে দেওয়া দুটো দিন শেষ হবে। ইসাবেলার ভাগ্যে আগামীকাল সকালে কি অপেক্ষা করছে জানা নেই। আশ্চর্য ব্যাপার হলো এই নিয়ে সামান্য উদ্বিগ্ন হলেও ভীত নয় সে। এক মাসের অতি ভীতকর পরিবেশে থাকতে থাকতে বুঝি ভয়টাকে আজ আর তেমন ভয় করছে না। মনে হচ্ছে যা হয় হোক, মৃত্যু হবে, সে একদিন সবারই হবে। আফসোস চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে পরিবারের কারো মুখ দর্শন হবে না। তখনই ভীষণ কষ্ট হয়। জীবনটা কেমন বদলে যায়। এই বদল কখনো আশা করেনি। এই বদলে যাওয়ার সময় পরিস্থিতি ইসাবেলার কতটা ক্ষতি সাধন করেছে তা যদি কেউ জানতো। বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ইসাবেল, ঘুমিয়ে পড়েছো? না, তোমার অপেক্ষা করছিলাম শুয়ে শুয়ে। নোভা দরজার মুখে এসে দাঁড়িয়েছে। মেয়েটা অনিন্দ সুন্দরী, ভাইদের মতোই ওর রূপ, কিন্তু হিংস্র আর নিষ্ঠুর নয়। ইসাবেলা সারাক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ওর এমনই তাকিয়ে থাকা দেখে নোভা মাঝে মাঝে হাসে। মেয়েটা যতটা না সুন্দর, ওর হাসি তার চেয়ে বেশি সুন্দর। আবার অমন ব্যাবলার মতো চেয়ে আছো? তোমার রূপেই যা, ভ্যাবলা না হয়ে পারি না। আচ্ছা, তোমার রূপের রহস্য কি? নোভা হেসে কুটি কুটি হয়, বলে, আমার রূপের রহস্য জেনে কি করবে? আমিও একটু সুন্দর হতাম, স্ত্রী ছাড়া মুখ আমার। মুখটা শক্ত হলো নোভার। রাগ রাগ গলায় বলল, তোমায় কে বলেছে তোমার মুখে স্ত্রী নেই? কত লোক বলেছে। আমাদের মহল্লার মেয়েরা সব সময়ই টিটকারি মারত, তারপর পিটার ছেড়ে চলে গেল। আমি অসুন্দর বলেই তো চলে গেল। আমি নিজেও জানি আমি অসুন্দর। সুন্দর বলতে কি বুঝো তুমি ইসাবেল? গায়ের উজ্জ্বল রং, নিখুঁত চেহারা, নিখুঁত গড়ন, এই তো? ইসাবেলা একটু ইতস্তত করে। নোভা ওর হাতটা ধরে বলে, তোমার কি এসবে কমতি আছে? কোথায় কমতি আছে? ইসাবেলা মুখ নিচু করে ফেলে। ওর কমতি কিও জানে না। আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে খুব দেখেছে। সরু ছোট নাক, ডাগর চোখ, ভ্রমর কালো ভ্রু, গোলাপি পাতলা ঠোঁট। লোকে বলে আমি সেকেলে না। লোকের কথাকে এত গুরুত্ব দাও কেন ইসাবেল? তোমার জীবনের অন্যের মতামত কেন প্রাধান্য পাবে?
নিজেকে ভালোবাসতে শেখো, দেখবে বাকিরাও ভালোবাসবে। তুমি যদি নিজেকে ভাবো অসুন্দর, অন্যদের বলতে বাধবে কেন? ভুল বললাম? ইসাবেলা মাথা নাড়ায়। দেহের সৌন্দর্য ক্ষয়ে যায়, নিঃশেষ হয় এক সময়, কিন্তু এই মন, এই আত্মার সৌন্দর্য অক্ষয়, চিরস্থায়ী। তোমার সৌন্দর্য এখানেই বেশি ইসাবেল। তোমার মনটা বড় বেশি সুন্দর, সরল। শুধু মন নয়, তোমার রূপও সুন্দর, তবে আমাদের মতো নয়। তোমার রূপ ঠিক প্রকৃতির শুদ্রতার ফোঁটা গোলাপের ন্যায়। তুমি গোলাপের মতো কোমল, পবিত্র। গোলাপের সৌন্দর্যের কোনো কাল নেই, সেই সর্বকালের একই রকম সুন্দর। বোধহয় জানো না, সাধারণের মধ্যে অসাধারণ তুমি। তোমার জন্য আমি আমার বড় ভাইয়ের বিপক্ষে কথা বলেছি, অথচ তখন তোমাকে আমি চিনতামও না। কেন ওই দিন নেকড়ের হাত থেকে বাঁচিয়েছি জানো? আমাকে তোমার নিষ্পাপ মনে হয়েছে বলে? নোভা মাথা নাড়ায়। শুধু ওই এক কারণ না, তবে? তোমার মাঝে আমি আমার মৃত মাকে দেখেছি ইসাবেল। তোমার মৃত মা? হ্যাঁ, আমার আর নিকোলাসের মা। নোভার মুখ বিমর্ষ। ইসাবেলা ওর হাত ধরে মৃদু চেপে জিজ্ঞেস করে, তিনি কি তোমাদের মতো নয়? না, তিনি পবিত্র আত্মা, তোমার মতো সাধারণ, কিন্তু মনের দিক থেকে, নীতির দিক থেকে অসাধারণ ছিলেন। আমরা সকলে যখন অস্থির রক্ষার্থে এই জীবনকে বেছে নিয়েছি, মা তখন নাকচ করেছেন এই জীবন। তিনি স্বাভাবিক মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন। আমাদের বাবা সবসময় ক্ষমতা লিপ্সু ছিলেন, ক্ষমতার লোভ তাকে অমানুষ করে তুলেছিল। কিন্তু আমাদের মা ছিলেন সম্পূর্ণ ভিন্ন। যদিও তিনি ভীষণ ভালোবাসতেন বাবাকে, তাই বলে ধর্ম এবং মনুষ্যত্ব ত্যাগ করেননি। মায়ের প্রিয় ছিল, আদরে ছিল নিকোলাস। মা সবসময় নিকোলাসকে বাবার খারাপ ছায়া থেকে আঁকলে রাখতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। বাবার আদেশ এবং কমিউনিটির কথা ভেবে মায়ের নির্দেশ উপেক্ষা করতে হয় নিকোলাসকে। মায়ের চোখের সামনে পাপের জীবনে পদার্পণ করেন। আমার আজও সেদিনের কথা মনে পড়ে। মা চিৎকার করে কাঁদছিলেন, ভয় আতঙ্ক তার চোখে মুখে ছিল। বুকে আঁকলে বসেছিলেন আমার অসুস্থ শরীর। বাবা জোর করে মায়ের কোল থেকে টেনে নিয়ে গেলেন আমাকে, তুলে নিয়ে নিকোলাসের সামনে। মায়ের সামনে তার আরেক সন্তান যেদিন রক্ত পিপাসুতে পরিণত হয়, মায়ের কান্না থেমে গেল। সকলের মতো মহামারীতে অসুস্থ ছিলেন তিনিও। নিকোলাস তার সামনে হাঁটু মুড়ে বসে। মা মুখ তুললেন, চোখ দুটো রাগে জ্বলছিল। এলো পাতারি চড় মারতে লাগলেন প্রিয় সন্তানের গালে। একসময় তার শ্বাসে টান ওঠে। নিকোলাস সদন্ত বের করে ঝুঁকে পড়বে, তখনই মা বাইবেলের কয়েক লাইন আওড়াতে শুরু করে। ভীষণ কষ্টে ছিটকে সরে যায় নিকোলাস। মা থামালেন, অগ্নিদৃষ্টিতে বললেন, আমি স্বাভাবিক মৃত্যু চাই। স্পর্শ করবে না তোমরা কেউ আমাকে। তোমাদের সবার হাত পাপের রক্তে রঞ্জিত, ঘৃণিত পিশাচ তোমরা। তুমি নিকোলাস, তুমি আমার সন্তান নও, তুমি আমার নিকো নও। তুমি একটা পিশাচ। স্বার্থ আর ক্ষমতার লোভে আগুনে তুমি আমার নিকোকে আর আমার নোভাকে ভস্মীভূত করেছো। ঘৃণা করে এই মা তোমাকে। একদিন পস্তাবে এই জীবন গ্রহণ করায়, অভিশাপ দেবে নিজেকে। স্মরণ করো সেদিন আমাকে তুমি। আজ আমাকে মুক্তি দাও, এই পাপের জীবনে নিও না। ঘৃণা করি ওই জীবন আমি। আমার অনুরোধ তুমি রাখো নিকোলাস, মরতে দাও আমায়। আমার কসম লাগে, মরতে দাও। বাবা নিকোলাসকে জোর করেন, কিন্তু নিকোলাস মায়ের কথা রেখেছিল। সবার বিপক্ষে গিয়ে মাকে মূর্তি দিয়েছিল স্বাভাবিকভাবে। চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছি আমরা। ওই দিন শেষবার আমি কাঁদতে দেখেছিলাম নিকোলাসকে। এরপরে সে কেমন যেন হয়ে যায়। যদিও আমরা কেউই আর স্বাভাবিক নেই, কিন্তু ও যেন একটু বেশিই হিংস্র আর নির্মম হয়ে ওঠে। অনুভূতি শূন্য হৃদয়, কারোর পরোয়া করে না, কারো ভালো ভাবে না। হাঁপ ছেড়ে থামে নোভা। উঠে গিয়ে সামনের একটা টেবিলের ড্রয়ার খোলে। সাদা সিল্কের কাপড়ে মোড়ানো একটা বস্তু হাতে আবার বসলো ইসাবেলার সামনে। কাপড়টা সরাতেই ইসাবেলা মুগ্ধ হয়ে চেয়ে রইল। ভিক্টোরিয়াল ড্রেস, মাথায় স্কার্ফ পরনে, খুব সাদা মাটা সাজে দাঁড়ানো এক নারী মূর্তির স্থির চিত্র। তার চোখ দুটো ঠিক নিকোলাসের মতো। নোভা আর ওর মায়ের হাসিতে যথেষ্ট মিল আছে। ভদ্র মহিলার মুখখানা বড্ড মায়াবী। খুব মায়াবী মুখটা না? নোভা সিক্ত কণ্ঠে বলল। ইসাবেলা জবাব দেয়, ঠিক তোমার মতো, তাই তো তোমাকে আমার এত আপন লাগে। ইসাবেলা সলজ্জিত হাসি হাসে। নোভা ওর থুতনি তুলে বলে, এসো বাহিরে যাই। দুজনে অন্য রাতের মতো নৈশ ভ্রমণে বের হলো।
রাতের জ্যোৎস্নায় নোভার সাথে বনমধ্যে ঘুরতে বেশ লাগে ইসাবেলার। নোভা নিকোলাসদের মতোই রক্ত পিপাসু, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় সে বছরের পর বছর সাধনা করে মানুষের রক্তপান ছেড়ে দিয়েছে। পশুর রক্ততে সন্তুষ্ট হতে শিখেছে এখন। রাতে জেগে শিকারে বের হয়। ইসাবেলা পাশেই থাকে। কোনোদিন বনমরক, কোনোদিন শেয়াল কিংবা সাপ, এসবেই ওর পিপাসা মেটে। মাঝে মধ্যে পশুর মাংসও সে খায়। নোভার শিকার ধরার দৃশ্য যতটা না কৌতূহলী মনে হয়, শিকার ভক্ষণ করার দৃশ্য ততটাই ভয়ঙ্কর ইসাবেলার কাছে। পেট ভরে গেলে ইসাবেলাকে সাথে করে রাতটা উপভোগ করে। এই জঙ্গলে বিশেষ বিশেষ ফুল রয়েছে যা কেবল রাতের বেলাতেই ফোটে, ভোর হতে মূর্ছে ঝরে যায়। এই ফুলগুলো নাকি অসম্ভব সুন্দর হয়, আলাদা রকম জ্যোতি বের হয় যখন ফোটে। নোভা ওয়াদা করেছে ইসাবেলাকে একদিন দেখাবে সেই সব ফুল পরিস্ফুটিত হতে। ইসাবেলা মনে মনে হাসে। রাত পোহালেই নিকোলাস নিয়ে যাবে, তারপর কি হবে কে জানে। আর কোনো রাত ওর জীবনে হয়তো আসবে না। নোভার সাথে ঘুরে ঘুরে রাতটা কখন যে শেষ হলো টেরই পেল না। ভোর হতে নোভা ফিরে গেল নিজের কফিনে, আর ইসাবেলার রুমে ফিরে এলো। ঘুম সহজে আসে না। নোভাকে কি বলা উচিত ছিল নিকোলাসের পরিকল্পনার কথা? তাতে কি কোনো লাভ হতো? বাঁচাতে পারতো সে ইসাবেলাকে? এসব নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল চারিদিকে পরিষ্কার আলো। ঘুম ঘুম চোখে বিছানার উপর উঠে বসলো। এই ঘরের দেওয়াল ঘুরে জানান দিচ্ছে দুপুর 11:45 বাজে। যে কোনো সময় নিকোলাসের আগমন ঘটবে। সে হাঁটুতে মুখ গুজে বসে রইল। কেন যেন এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদল না। বাইরের দরজায় নখ পড়তে অলসভাবে সোজা হয়ে বসলো। আসুন। নিকোলাস আসেনি। দাসীকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে রাজা আসতে যাবে কেন? ভৃত্যটিকে পাঠিয়েছে। সকালের নাস্তার ট্রে পাশে রেখে ভৃত্যটি বলল, হাওয়া হলেন নিচে নেমে এসো, আমি অপেক্ষা করবো সেখানে, বেশি দেরি হয় না যেন। ভৃত্যটি চলে যাবে তখনই ইসাবেলা বলল, আমার খিদে নেই, চলুন যাওয়া যাক। ভৃত্যটি ওর মুখের দিকে তাকালো। আজ এতদিন বাদে লোকটার নির্বিকার মুখে কিছু যেন দেখতে পেল। দয়া, উদ্বিগ্নতা, মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলো ইসাবেলা। ভৃত্যটিকে পাশ কাটিয়ে সামনে এগোই। নোভার কফিন রাখা রুমের দিকে যেতেই ভৃত্যটি বলল, রাজকুমারী ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। ও, নোভা তবে সবটা জানে। ইসাবেলা ভৃত্যকে অনুসরণ করে চলল। হলঘর পেরিয়ে ওরা থামলো বড় এক লোহার দরজার সামনে। পুরনো আমলের কারুকার্য দরজার গায়ে, ঝুলকালির চিহ্ন নেই। এদিকটার সবকটা কক্ষের মেঝে, দেওয়াল এবং দরজা ঝকঝকে পরিষ্কার। ভৃত্য দরজা ঠেলতে খুলে গেল। সে ঢুকলো না। ইসাবেলাকে ইশারা করলো ভেতরে ঢুকতে। লোকটা ওর যথেষ্ট খেয়াল রেখেছে। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে এক চিলতে হাসি কৃতজ্ঞতা স্বরূপ উপহার দিল। ভৃত্যটি দুঃখ ভরাক্রান্ত মুখে মাথা নত করে। ইসাবেলা পা রাখলো কক্ষের ভেতর। এই কক্ষে সূর্যের আলো প্রবেশ করেনি। গুমট অন্ধকার কক্ষের ভেতর। ইসাবেলা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে। মৃত্যু ভয় একটু একটু করে স্পর্শ করছে। দুটো মশাল চলে আছে সরু এক খোলা দরজার সামনে। ইসাবেলা সেই দরজার সামনে দাঁড়ায়। ভেতরে পুরুষালী গলায় কে একজন বলছে, একটা মেয়ের মানুষের জন্য এত বড় রিস্ক নিতে গেছো তুমি? এর পরিমাণ কত ভয়াবহ হতে পারে ভাবতে পারো? গায়ের লোকে এ নিয়ে কথাবার্তা বলছে। নেগড়ের রূপে ওরা তোমাকে দেখতে ফেলেছে। নিকোলাস, আমাদের শত্রুদের কানে গেলে কি হবে ভাবতে পারো? তোমাদের বোকামিতে আমরা শেষ হয়ে যাব। বাবা, আপনি ভুলে যাচ্ছেন কাকে প্রশ্ন করছেন, কার কাজের কৈফিয়ত চাচ্ছেন। আমি যা করেছি তার কৈফিয়ত কাউকে দেব না। এই কমিউনিটির রাজা আমি, আপনি নন। কোনটাতে ভালো হবে আর কোনটাতে মন্দ হবে তা আপনার চাইতে ভালো করেই জানা আছে আমার। তাহলে ওকে বাঁচাতে নেগড়ের রূপ ধারণ করলে কেন? আবার বলছি, আমি আমার কাজের কৈফিয়ত দেই না কারো কাছে। শুধু এটুকু সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, যা করেছি আমি নিজের কারণে। লোকটা আমাকে অসম্মান করেছিল, অসম্মান কিছুতেই বরদাস্ত করি না আমি। ব্যাস, শিক্ষা দিয়েছি। ওই মেয়ে বাঁচলো কি মরলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর কোনো কথা হবে না এই বিষয়ে, বুঝাতে পেরেছি?
রাগত মুখে পিতার দিকে তাকায়। রিচার্ড রাগ চেপে মাথা নাড়িয়ে বসে নিজের চেয়ারে। নিকোলাসের দৃষ্টি বাকি সবার দিকে যায়। সকলে মাথা নাড়ায়। অতঃপর ইসাবেলার পায়ের শব্দে সবার দৃষ্টি যায় দরজার দিকে। ভেতরে ঢুকে নিকোলাসের কঠোর হিংস্র দৃষ্টির সম্মুখীন হয় ইসাবেলা। দাম্ভিকতার সাথে কারুকার্য শোভিত সিংহাসনে আসীন নিকোলাস, পরনে সাদা কালো পরিধান। দৃষ্টি নমনীয় করতে ইসাবেলা অন্যদিকে তাকায়। নোভা ছাড়া দুই সারিতে বসা পিশাচদের রক্তিম চোখ জলজল করে ওঠে। সদন্ত বেরিয়ে আসে লাল টুকটুকে ঠোঁটের পাশ থেকে। ঘর ভর্তি রক্ত পিপাসুর মাঝে দাঁড়িয়ে আছে। রক্ত হিম হয়ে এলো ইসাবেলার। নোভা আন্দ্রেইয়ের হাত চেপে ধরতে আন্দ্রেই লোভ সংবরণ করে। নিকোলাসের ভয়ে বড় কষ্টে বাকিরা চেয়ারে বসে আছে। নিকোলাসের ভয় না থাকলে এতক্ষণে ইসাবেলাকে লুটে পুটে খেত। নোভা মলিন মুখে জোরপূর্বক হাসল। ইসাবেলাও তাই করে। নিকোলাসের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে যথাসম্ভব সে। আন্দ্রে, নিকোলাসের গলার স্বর ঠান্ডা অথচ প্রচন্ড। আন্দ্রেই দাঁড়ায়। জি ভাই। তোমার অপরাধে উপস্থিত। বলো কিভাবে শাস্তি দিতে চাও। কক্ষ জুড়ে কিছুক্ষণ পিন পতন নীরবতা নেমে এলো। আন্দ্রেই মুখ খুলল। এই মেয়েকে মৃত্যুর আগ পর্যন্ত দাসী হিসাবে চাই, তবে আন্দ্রেই। ছেলের কথা শেষ হওয়ার আগেই সোফিয়া প্রতিবাদ করে। রিচার্ড রেগে বলেন, ও মানুষ, একটা মানুষকে তুমি আমাদের মাঝে রাখতে পারো না? আমাদের সকলের বিপদে ডেকে আনবে এই মেয়ে। এক্ষুনি মেরে ফেলো, ঝামেলা শেষ করো। রিচার্ড হিংস্র মুখে উঠে দাঁড়াতেই নিকোলাস থামিয়ে দেয়। বাবা, আন্দ্রেইকে কথা শেষ করতে দিন। গজগজ করতে করতে পুনরায় বসলো রিচার্ড। আন্দ্রেই ইসাবেলা পাশে দাঁড়াতেই সরে গেল ইসাবেলা। আন্দ্রেই মুচকি হাসল। নিকোলাস ভ্রু কুচকাতেই গম্ভীর মুখে বলল, আমরা সকলে জানি নোভা নিজেকে বদলে ফেলেছে। মানুষের রক্তের বিপরীতে পশুর রক্তে অভ্যস্ত করেছে নিজেকে, যা আমাদের কমিউনিটির জন্য মোটেও শোভনীয় না। আমরা সকলেই এক। ও কেন আলাদা হবে? মানুষের প্রতি ওর কেন মায়া মমতার সৃষ্টি হবে? এসব তো দুর্বল মানুষের প্রকৃতি। আমরা সকলে জানি মানুষদের থেকে ভ্যাম্পায়াররা শক্তিশালী। এক নোভা আজ মানুষের প্রকৃতি ধারণ করে বদলে যাচ্ছে। কাল ওর সান্নিধ্য এসে আরেকজন বদলাবে। এমন চলতে থাকলে ভ্যাম্পায়ার কমিউনিটি আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকবে? মূল কথায় এসো আন্দ্রেই। নিকোলাস বিরক্ত গলায় বলল। আন্দ্রেই গলা পরিষ্কার করে বলতে শুরু করে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যে করেই হোক নোভাকে আবার আগের মতো মানুষের রক্তে অভ্যস্ত করব। কিন্তু সেই জন্য মানুষের রক্তের স্বাদ গন্ধে আকৃষ্ট করতে হবে ওকে। এই মেয়েটি হবে নোভার দাসী। ওর সাথে সর্বক্ষণ থাকবে। মানুষ আর ভ্যাম্পায়ার আগুন আর জলের মতো, আবার চুম্বক আর লোহার মতো একসাথে মিশবে না ঠিকই, কিন্তু নিজস্ব চাহিদা আকৃষ্ট হবে। এই মেয়ের শরীরে প্রবাহিত রক্তকে নোভা বেশিদিন উপেক্ষা করতে পারবে না। নিজের নীতি থেকে বেরিয়ে আসবেই। আমি এই মেয়েকে দাসী হিসেবে কিছুতেই রাখবো না। নোভা প্রতিবাদ করে। আন্দ্রেই জোর গলায় বলে, অবশ্যই রাখবে। কিছুতেই না। বাবা আন্দ্রেইকে নির্দেশ করুন। আমি যেমন আছি বেশ আছি। আমার ব্যাপারে নাক গলালে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আন্দ্রেই ঠিকই বলেছে। তোমার স্বভাব পরিবর্তন আমাদের ছোট করেছে। নোভালি, আগাথা, ওয়াল্টার, নিজের কাজে লজ্জা হওয়ার বদলে গলা উঁচু করছো। লজ্জা হওয়া উচিত তোমার, ডার্লিং। কিছু বলো মেয়েকে। রিচার্ড অন্যমনস্ক হয়েছিল। স্ত্রীর ডাকে মৃদু গলা ছেড়ে বলল, ভাইয়েরা যা বলে তাই করো নোভা। তোমার মায়ের মতো লজ্জিত করো না আমাকে। নোভা প্রতিবাদ করতেই যাচ্ছিল, কিন্তু নিকোলাসের কর্কশ গলার স্বর থেমে গেল। ব্যাস আন্দ্রেই, তুমি তাহলে এই মেয়েকে মারতে চাচ্ছ না? না। নোভা, তুমি কি এই মেয়েকে দাসী হিসেবে রাখবে? বড় ভাই মানে? হ্যাঁ অথবা না। নোভা পরাজিত মুখে মাথা নত করে রইল। হ্যাঁ, রাখবো ওকে। পুরো কক্ষে এবার ফিসির ফিসির শুরু হলো। একজন তো বলেই ফেলল, এই মেয়ের কারণে কোনো বিপদ নেমে এলো। বিশ্বাস কি এই মেয়ের? সে আমাদের মাঝে থেকে আমাদের ক্ষতি করবে না। তাছাড়াও এখানে থাকলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নিকোলাস উঠে দাঁড়াতেই চুপ হয়ে যায় সকলে। নোভার দিকে তাকায় নিকোলাস। জবাব দাও নোভা। আন্দ্রেই ছোট বোনের পক্ষ হয়ে বলে, আমি গ্যারান্টি দিচ্ছি তেমন কিছুই হবে। আর হ্যাঁ,
একটা বোকা তুচ্ছ মেয়ে মানুষকে নিয়ে এতটা ভয় পাওয়া উচিত নয় আপনাদের। সকলে আন্দ্রেইয়ের কথাতে পুরোপুরি সম্মত না হলেও আর প্রতিবাদ করে না। নিকোলাস ইসাবেলার দিকে তাকায়। ইসাবেলার দৃষ্টি পায়ের দিকে। ভাইয়ের অনুমতিতে নোভা ওর হাত ধরে বেরিয়ে এলো। কি যে হলো মাথামুন্ডু বুঝলো না ইসাবেলা। আন্দ্রেই কেন এমন সিদ্ধান্ত নিল? এসব যখন ভাবছিল তখনই ফিসফিসিয়ে আন্দ্রেই নোভাকে বলল, তুমি যে কি করতে চাইছো বুঝতে পারছি না ভাই, আসলে ব্যাপারটা টের পেলে রক্ষা থাকবে না আমাদের। নোভা প্রত্যুত্তরে মুচকি হাসল। ইসাবেলা এবং আন্দ্রেই ভ্রু কুচকে তাকিয়ে রইল। কদিন ধরে ইসাবেলা মনের মধ্যে উসখুস করছে ঝর্ণার ওপরের দিকটা ঘুরে দেখার ইচ্ছেই। পাহাড়ের যে স্থান থেকে ঝর্ণার পানি নিচে গড়িয়ে পড়ছে সেটা বেশ উঁচুতে। ওই পর্যন্ত যাওয়াও রীতিমতো কষ্টসাধ্য। তবু কৌতূহলের বশে সিদ্ধান্তটা নিয়ে নিল। সাথে আনা শুকনো কাপড় পাথরের ওপর রেখে গভীর দম নিয়ে পা বাড়ায়। পাহাড়ের গা বেয়ে ওঠা সহজ ব্যাপার নয়। পা পিছলে পড়ল কয়েকবার, ব্যথাও পেল, কিন্তু হার মানল না। এক মন সতর্ক করে ফিরে যেতে, আর এক মন বেশ জোরের সহিত তাকে উৎসাহ দেয় ওপরে উঠতে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে জোরওয়ালা মনকে শুভাকাঙ্ক্ষী ভেবে পুনরায় চেষ্টা করে। না, এভাবে বেয়ে বেয়ে ওঠা সম্ভব নয়। আবার বিপদও আছে। উঁচু থেকে পড়লে মেরুদণ্ড ভেঙে যাওয়া কিংবা পটল তোলারও সম্ভাবনা প্রবল। ইসাবেলা একটু দূরে পাহাড়ের গায়ে জড়ানো ঝোপঝাড়ের মধ্যে পথ খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর নিবিড় ঝোপের মধ্যে দিয়ে সহজে ওঠার একটা রাস্তা পেল। এদিকটা তেমন পিচ্ছিল ঢালু নয়। একটু ওপরে কয়েকটা মাঝারি বুনো গাছ। ওদের ধরে ধরে পথটুকু হাঁপাতে হাঁপাতে উঠে এলো। মাথার উপর দিগন্ত বিস্তৃত খোলা আকাশ। মুক্ত বাতাসের সাথে মিশে এলো পরিশুদ্ধ মিষ্টি ঘ্রাণ। নিচের মতো অত ঘন বন নয় এখানে। দূরে দূরে কয়েকটা ম্যাপেল আর বীজ বৃক্ষ। শরৎ বোধহয় এখনো আসেনি। ম্যাপেল ট্রির পাতাগুলো সবুজ। শরতে এই পাতার সৌন্দর্য স্বর্গীয় রূপ ধারণ করে। সূর্যটা পূর্ণ তেজে জ্বলছে। গাছের ফাঁক গলে পানিতে সেই তেজ পড়তেই ঝিলিমিলি করছে পানি। ঝর্ণার ওপরের জলের উৎসের পাশে এসে দাঁড়ায় ও। স্বচ্ছ জলের পুষ্কুনি যেন। সেটাই আস্তে আস্তে ঝিরির রূপ নিয়ে বনের ভেতর ঢুকে গেছে। স্বচ্ছ জলের কোল ঘেঁষে জানা অজানা রং বেরঙের ফুল আর ফল গাছের মেলা যেন। এক ঝাঁক প্রজাপতি উঠছে ফুল গাছের ওপর। পাখির কুচনে মুখর চারিপাশ। সাথে ঝর্ণার অবিরাম ঝরে পড়ার শব্দ তো আছেই। ইসাবেলার মন প্রাকৃতিক এই সৌন্দর্য অবলোকন করতে করতে বর্তমান ব্যথা বেদনা ভুলে গেল। একটু হাঁটলে ঝিরিটা শুরু হয়ে বনের ভেতর হারিয়ে গেছে। এদিকটা ছায়া ঘেরা সুনিবিড়, বেশ ঠান্ডা। ঝিরি পথ ধরে হাঁটতে হাঁটতে সামনের মনোরম পরিবেশ উপভোগ করে। ঝিরির প্রপাশটা ঘন সবুজ ঘাসে ছাওয়া। ওরই মধ্যে একটা খরগোশ ঘাস মুখে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ইসাবেলার বেজায় আনন্দ হলো শ্বেত শুভ্র খরগোশটা দেখে। সাবধানে ঝিরি পেরিয়ে খরগোশটার কাছাকাছি যায়। ইসাবেলাকে দেখতে পেয়ে ওটা ঘাসের আড়ালে লুকিয়ে পড়ল। হতাশ মুখে দাঁড়িয়ে পড়ে ইসাবেলা, কিন্তু একটু পরেই ফের মাথা তুলে উকি দেয় খরগোশটা। দীর্ঘ হাসি ইসাবেলার ঠোঁটে। ওটাকে ওর চাই। ছুটল খরগোশ ধরবে বলে। মাটি কাদা মাখামাখি করে শেষ পেশ ধরতে পারে। ওর হাসির শব্দ ঝর্ণার ঝরে পড়ার শব্দকেও ক্ষণিকের তরে বুঝে স্তব্ধ করে দেয়। হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়ল ঘাসের উপর। খরগোশটাকে দুহাতে বুকের ওপর ধরে রেখেছে। আতঙ্কিত চোখে চেয়ে আছে ওটা। ইসাবেলা পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাস না, আমি তোকে মারবো না, বরং অনেক অনেক আহ্লাদ করব। আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোকে আমার খুব পছন্দ হয়েছে। খরগোশটাকে বুকের সাথে ধরে নেমে এলো নিচে। ঝর্ণার কাছে এসে বলল, তোকে ছেড়ে দিলে ফের পালাবি। তো তোকে এভাবে নিয়ে গোসলগুলো তো করতে পারবো না, কি করি বলতো? একটুখানি ভেবে সহাস্যে বলল, চল তোকে আগে রুমে রেখে আসি। তুই কিন্তু একটু ভয় পাস না, বুঝলি? আজ থেকে তুই আর আমি বন্ধু। জানিস আমি এখানে বন্দি জীবনযাপন করছি। আমার চারপাশে রক্ত চোষার দল। হুট করে ওরা একদিন মেরে ফেলবে আমাকে। মারার আগে মা বাবা কাউকে দেখতে পারবো না। তুই কি আমার কষ্ট বুঝতে পারছিস? আচ্ছা, তোর পরিবার আছে? ঘরে এসে বিমর্ষ মুখে বলল, তোকেও বুঝি বন্দি করলাম, তাই না?
এটা ঠিক হলো না, ছেড়ে দিব তোকে। আমি চাই না আমার মতো তোরও বন্দি জীবন কাটুক, কিন্তু একটুখানি সময় আমার সাথে থাক না, একটুখানি। সন্ধ্যার আগে আমি তোকে রেখে আসবো, ওখানে থাকবি? খরগোশটা কি বুঝলো কে জানে, ওটার চোখের আতঙ্কিত ভাব আর নেই। ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইসাবেলার মুখের দিকে। সত্যি বলছি। আচ্ছা দেখ, এই ওয়াদা করলাম সন্ধ্যার আগে আগে রেখে আসবো, ততক্ষণ আমার সাথে থাক। তোকে পেয়ে আমি অনেক দিন পর খুশি হয়েছি, অনেক অনেক খুশি। খরগোশটাকে বিছানায় বসিয়ে বলল, চুপটি করে বসে থাক, আমি যাব আর আসবো, তারপর দুজনে মিলে অনেক মজা করব। দরজা বাইরে দিয়ে বন্ধ করে সানন্দে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামে। নিচের সিঁড়িতে পা দিতে নিকোলাসের মুখোমুখি হয়। ইসাবেলার মুখের এই হাসি আগে দেখেনি নিকোলাস। অপলক চেয়ে রইল। অস্বস্তিতে হাসি নিভে গেল ইসাবেলার ঠোঁটে। পাশ কেটে যেতেই নিকোলাস বলে, হঠাৎ এত আনন্দের কারণ? ইসাবেলা থামলো, তবে জবাব দিল না। 1 মাস হতে চলল নোভার দাসী হিসেবে আছে। নিকোলাসের সাথে এর মাঝে দেখা হলেও এড়িয়ে গেছে। কি দরকার সেধে বিপদ ডেকে আনার? ও বেশ বুঝেছে নিকোলাস ওর জন্য সঠিক কেউ না, বিপদের নামান্তর। সুতরাং যতটা পারা যায় এড়িয়ে গেলেই বাঁচে। প্রথম প্রথম ব্যাপারটা নিকোলাস আমলে নেয়নি, কিন্তু ইদানিং ইসাবেলার এই উপেক্ষা এড়িয়ে যাওয়া মোটেও পছন্দ হচ্ছে না। আজও যখন ঠিক একই কাজ করলো, রাগে ওর বাহু চেপে ধরে। কানে খাটো, কথা বলেছি শোনোনি? আমাকে অসম্মান করার শাস্তি কতটা ভয়ানক হয় জানো তো? ইসাবেলা মাথা নিচু করে জোরপূর্বক বাহু ছাড়িয়ে নিল। তারপর মুখ তুলে এক পলক নিকোলাসের রাগত মুখের দিকে দৃষ্টিপাত করে। এই লোকটার সমস্যা কি? ইসাবেলা তাকে এড়িয়ে যায় সে বোঝে না। ইচ্ছে করে ইসাবেলাকে বিপদে ফেলতে চাইছে বোধহয়। নির্লিপ্ত মুখটা অন্যদিকে ঘুরিয়ে পা চালিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। নিকোলাসের চোয়াল শক্ত করে ওঠে। কত বড় স্পর্ধা এই মেয়ের! নিকোলাসের কথাকে উপেক্ষা করে এক্ষুনি গলা টিপে ধর, ওর দেহের রক্ত চুষে মেরে ফেল। শিক্ষা দেয় এই অসম্মানের। নিকোলাসের ভেতরের শয়তানটা রাগে গজগজ করে। নিকোলাস চোখ বন্ধ করে মাথা নাড়ায়। না, নির্বোধ এই মেয়ে, মাফ করে দিলাম এবারকার মতো। দ্রুত গোসল সেরে ইসাবেলা ফিরে আসে প্রাসাদে। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। দরজার কাছাকাছি আসতেই থ মেরে দাঁড়িয়ে যায়। ওর স্পষ্ট মনে আছে বাইরে থেকে দরজা বন্ধ করে গিয়েছিল, তাহলে খোলা কেন? রুমের ভেতর ঢুকতেই চিৎকার করে ওঠে, নোভা, এ কি করলে? রক্তমাখা মুখে ভ্রু কুচকে তাকাই নোভা। হাতে এখনো খরগোশটার অর্ধ খাওয়া রক্তাক্ত দেহটা। ইসাবেলা কাঁদতে কাঁদতে বসে পড়ল দরজার গোড়ায়। কি হয়েছে ইসাবেল? কি হয়েছে? পিশাচিনী ডাইনি কোথাকার! কেন খেলি খরগোশটাকে, কেন? ক্রন্দনরত গলায় চেঁচিয়ে ওঠে ইসাবেলা। নোভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইল, তারপর অপরাধী মুখে বলল, আমি ভেবেছি তুমি আমার জন্য এনেছো। ইসাবেলা সে কথা শুনেও শুনল না, কপাল চাপড়ে বলল, সব দোষ আমার। কেন নিয়ে এলাম ওকে এখানে? আমি কেন আনলাম? আমার জন্য নিষ্পাপ প্রাণীটা মারা পড়লো। আমি ওকে ওয়াদা করেছিলাম রেখে আসবো, ওয়াদা ভঙ্গ হলো তোমার কারণে। মেরে ফেললে তুমি ওকে, এমন কেন করলে? তোমাকে আমি ক্ষমা করবো না নোভা, কখনো না। ইসাবেলা দৌড়ে বেরিয়ে যায় প্রাসাদের বাইরে। ঝর্ণার পাশে হাঁটু মুড়ে বসে সশব্দে কাঁদতে লাগলো। নিকোলাস পাশ দিয়ে যাচ্ছিল। ইসাবেলাকে কাঁদতে দেখে থেমে যায়। মনে মনে কৌতূহল জাগলেও সেটা দমন করে নিজের কাজে চলে গেল। সন্ধ্যার পর ওই পথেই ফিরছিল। ঝর্ণার ওদিকটাতে চোখ যেতে একইভাবে বসে থাকতে দেখলো ইসাবেলাকে। ক্রন্দনে কেঁপে কেঁপে উঠছে ওর দেহ। নিকোলাস পাশে এসে দাঁড়ায়। পিটার মরেছে। লাফ দিয়ে ওঠে ইসাবেলা। আর্ত চোখে তাকাই নিকোলাসের মুখপানে। নিকোলাস এবার বিরক্তি চেপে সঠিকভাবে বলল, এভাবে ভর সন্ধ্যাবেলা এই নির্জনে বসে কাঁদছো কেন? তোমার পিটার মরেছে? ইসাবেলা কোনো কথাই বলল না। রাগে ব্রহ্মতালু চলে উঠল। সাধ্যি থাকলে এই মুহূর্তে নিকোলাসকে খুন করে ফেলতো ও। সাধ্য নেই বলেই দাঁতে দাঁত কামড়ে চুপ করে রইল। নিকোলাস জবাব না পেয়ে ধমকে ওঠে, বাচ্চাদের মতো কাঁদছো কেন? ভয় পেল ইসাবেলা, কিন্তু রাগও কম হলো না। আগের স্থানে মুখ ঘুরিয়ে বসলো। চোখ নাক মুছে মনে মনে বলল, এই তো
সেদিন ফাঁসির ঘোষণা দিয়েছিলি, এর আগে নেকড়ের সামনে ছেড়ে দিয়েছিলি। আজ হঠাৎ আমার কান্না শুনে দরদ উতলে পড়লো কেন? হারামজাদা, আমি তোর এই আলকা দরদ বুঝি না ভেবেছিস? আমাকে বেঁচে থাকতে দেখে সহ্য হচ্ছে না, ইচ্ছে করে রাগাচ্ছে যেন উল্টা পাল্টা বলি, আর উনি নিয়ে গিয়ে নেকড়ের সামনে ছেড়ে দিই। এই তোর বদমাস, সেই ইচ্ছে তোর কোনো দিন পূরণ হবে না। নিকোলাস নিশ্চিত জানে ইসাবেলা মনে মনে বকছে। ঠোঁট বাঁকিয়ে হেসে ঝুঁকে বলল, যদি সাহস থাকে মুখ ফুটে বলো। না, এখানে আর বসে থাকা যাবে না। ইসাবেলা রেগে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নিকোলাসের নাকে লাগে ওর মাথা। ব্যথা না লাগলেও ইসাবেলার এহেন আচরণে বিরক্ত হয় নিকোলাস। নির্বোধ, দেখে শুনে উঠতে পারো না? ইসাবেলা ঠোঁট শক্ত করে গলা দিয়ে বেরিয়ে আসা প্রতিবাদকে রুখে নিল। এদের সাথে কথা বলার চেয়ে বোবা হয়ে থাকাই উত্তম। কারোর সাথেই আর কথা বলবে না। খরগোশটার কথা মনে পড়তেই ফের চোখ ভরে এলো অশ্রুতে। কাঁদতে কাঁদতে ঘুরে দাঁড়িয়ে হনহন করে অন্যদিকে চলে গেল। নিকোলাসের ভেতরের শয়তানটা ক্ষিপ্ত হয়ে বলল, দেখলি আবার অসম্মান করলো, এবারও ছেড়ে দিবি? এবার আর ছাড়াছাড়ি নেই, চরম শিক্ষা দেব। শয়তানটা খুশি হয়। কিছুক্ষণ পরেই নিকোলাস বলে, নির্বোধ মেয়ে মানুষকে মেরে বীরত্ব বা মজার কিছু নেই, বরঞ্চ সময়ের অপচয়। আমরা কোথায় যাচ্ছি? গড়লিটজ শহরে। সেটা কোথায়? বললে কি চিনবে? নোভা এক পলক তাকালো ইসাবেলার মুখের দিকে, তারপর আবার আগের মতো টমটমের বাইরে মুখ করে বসে রইল। ইসাবেলা কোলের ওপর রাখা হাত দুটোর দিকে কিছুক্ষণ চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। খরগোশটার জন্যে এখনো মন খারাপ ওর, কিন্তু রাগের বশে নোভাকে ওভাবে বলাটা উচিত হয়নি ভেবে অপরাধ বোধে ভুগছে। সেই ঘটনার 3 দিন হতে চলল, নোভা যথাসম্ভব এড়িয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলছে না। ইসাবেলার কথাতে ব্যথা পেয়েছে সে, কিন্তু তার চেয়েও বেশি খারাপ লাগছে স্বভাবের বশে খরগোশটা খেয়ে ফেলায়। ইসাবেলার চোখে খরগোশটি ছিল সৌন্দর্যের, ভালোবাসার, আর নোভার চোখে তা ছিল কেবল আহার। মৃত্যুর আগে মা ঠিকই বলেছিল ওদের এই জীবন অভিশপ্ত, স্রষ্টার অমোঘ নিয়ম লঙ্ঘন করে অভিশপ্ত করা। যেই মৃত্যুকে ফাঁকি দিয়েছিল অস্তিত্ব টিকিয়ে রাখতে রোজ সেই মৃত্যুকে দেখে। যে প্রাণীগুলোকে হত্যা করে মৃত্যু ওদের মধ্য দিয়ে বিদ্রূপ করে, জানান দেয় কতটা ঘৃণ্য বর্বর জীবনযাপন বেছে নিয়েছে। স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে যে নোভা একটা প্রাণীকেও মারেনি, আজ পিশাচি খুদ পিপাসায় তাড়নায় বাজ বিচার ছাড়াই প্রাণী হত্যা করতে হয়। পিশাচীয় জীবনের প্রথমে মানুষের রক্ত ছিল ওর একমাত্র আহার, তখন প্রতিনিয়ত মৃত্যুকে দেখতে হতো। মানুষকে সমগোত্রীয় বলে নয়, শিকার বলে জ্ঞান করত সে। জীবন মৃত্যু কোনো প্রাণীর প্রতি মায়া মমতার স্থান থাকার কথা নয়, অন্তত মানুষের প্রতি তো নয়ই। কিন্তু আশ্চর্য, কালান্তরে দাঁড়িয়ে সে অনুভব করেছে সেই অনুভূতি। শিশুর মরণ কান্না, সন্তানহারা মায়ের আহাজারি, আর রক্তশূন্য মানুষের চোখের সেই জল নোভার মৃত বিবেকটাকে সহসা নাড়া দেয়। এমনটা হওয়ার কথা নয়, সে ভ্রম ভেবে হেসেছে মনে মনে, কিন্তু অনুভূতিটা ভ্রম ছিল না। যত দিন গেল নোভার অস্বস্তি বাড়তে লাগলো। একসময় বাধ্য হয়ে বদলাতে হলো নিজেকে। ভ্যাম্পায়ার কমিউনিটির সকলের কাছে আজ তাই দুর্বল সে। রিচার্ড সব সময় বলেন এই জীবন মৃত্যু হয়ে থাকার কারণে ওরা শক্তি ধরে পরিণত হয়েছে। ঈশ্বরকেও টক্কর দেওয়ার ক্ষমতা আছে ওদের। সমস্ত পৃথিবী শাসন করবে একদিন, কিন্তু নোভার এক সময় মনে হয়েছে ক্ষমতা টমতা কিছু নয়, এই জীবন মৃত্যু হয়ে থাকা এক প্রকার অসহায়ত্ব। মানুষের রক্তের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, ঈশ্বর কারো ওপর নির্ভরশীল নয়। তাহলে তার সাথে টক্কর কি করে হয়? আমাকে মাফ করে দাও নোভা। নোভা বিস্মিত মুখে বলল, তা কেন? সেদিন তোমাকে যা বলেছি তা বলা উচিত হয়নি আমার। আমি সত্যি অনুতপ্ত ওই আচরণে। তুমি তো শুধু ভুল বলনি, যা আমি তাই বলেছ, তবে অনুতাপ কিসের? নোভা, সত্যি বলছি, রাগের মাথায় ভুলভাল বলেছি, মন থেকে বলিনি। ইসাবেল, যেভাবেই বলো সত্যিটা বলেছ। না, সত্যি না ওসব কথা। কোনটা সত্যি না? আমি ডাইনি না, আমি পিছাসি না, বলো। রেগে গেল নোভা। না সূচক মাথা নাড়ায় ইসাবেলা। ক্ষিপ্ত হয়ে ইসাবেলার চোয়াল চেপে ধরেছে নোভা। রক্তিম ঠোঁটের দুপাশে চকচক করছে সদন্ত। ধারালো দীর্ঘ নখগুলো ইসাবেলার চোয়ালের ত্বকে গেঁথে যায়। ব্যথায় নীল হয়ে ওঠে ইসাবেলার মুখ। নোভা, ব্যথা লাগছে, ছাড়ো। আমি পিছাচ্ছি, ডাইনি।
তোমাকে এক ফোঁটা করোনা করেছি বলে ভেবে নিয়েছো তুমি আর আমি এক। আমি আর তুমি এক নই। আমাদের চোখে তোমরা মানুষ কেবল খাদ্য, এবং একসময় হবে আমাদের অনুগত দাস। তোমাদের প্রতি মায়া মমতার রেশ মাত্রই নেই। মায়ের কথা স্মরণ করে তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি ওই আমার চরম ভুল ছিল। আমার বাবা ঠিক বলেন, মা বোকা ছিলেন, তাই পৃথিবীর শুদ্ধ মানুষকে নিজের মতো ভেবেছিলেন। অবশ্য মৃত্যুর আগে হারে হারে টের পেয়েছিলেন বাস্তবতা। বুঝতে পেরেছিলেন সকলে তার মতো নয়। তুমি আর তিনি একই রকম বোকা। বোকাদের সর্বস্ব যত দ্রুত ত্যাগ করা যায় ততই ভালো। ইসাবেলার গাল বেয়ে তপ্ত অশ্রুপাত হয়। নোভা ওর গাল ছেড়ে কচুয়ানের আসনে বসা ভৃত্যটিকে বলে, বলো গাড়ি এক্ষুনি থামাও। গাড়ির চাকা থামতে হাওয়ায় মিশে কচুয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। আজ রাতে এই মেয়ে রাশিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবে। ওর ছায়াও যেন আর না দেখি আমি। জি রাজকুমারী। কতবার বলবো রাজকুমারী বলে ডাকবে না। বেয়াদবি মাফ করবেন, মালিকের আদেশ আমি অমান্য করতে পারবো না। দাঁত খিটমিট করে হাওয়ার সাথে মিশে গেল নোভা। সে আর কারো প্রতি মায়া দেখাবে না। তুচ্ছ মানুষের জন্য সমগোত্রীয়দের কথা শুনবে না। একদিন ইসাবেলাকে মুক্তি দিত, আজই বা ক্ষতি কি? বরং যত তাড়াতাড়ি ইসাবেলার সান্নিধ্য ত্যাগ করবে ততই মঙ্গল। আন্দ্রেই ঠিক বলেছিল, মানুষ নয় ওরা। মানুষের মতো অনুভূতিগুলোকেও স্থান দেওয়াটা উচিত নয়। নখের আঁচড়ে ইসাবেলার গালের ত্বক ভীষণ জ্বলছে, নীরবে কাঁদছে। ব্যথিত হয়েছে নোভার এই আচরণে, আবার বাকরুদ্ধ ওর সিদ্ধান্ত শুনে। সামনে টমটমের ঘোড়া ছুটিয়ে হাঁক ছাড়ে কচুয়ান। রাতের অন্ধকার আর নিস্তব্ধতা বিদীর্ণ করে এগিয়ে যায় অশ্বরব। টেনে তুলে দিয়ে বিদায় নিয়েছে পল। ইসাবেলা কেবিনের জানালার বাইরে একদৃষ্টিতে চেয়ে আছে। বাড়ি ফিরবে আজ। সত্যিকে ফেরা হবে শেষমেশ। সন্দিগ্ধ মনে তাই খুব বেশি আনন্দ হয় না। ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুক্ষণের বিলম্ব হবে। প্ল্যাটফর্ম লোকারণ্য। ইসাবেলার এই লোকারণ্য ভালো লাগে, আবার ভয়ও হয় হঠাৎ হঠাৎ। প্ল্যাটফর্মে দাঁড়ানো কিংবা হেঁটে যাওয়া কোনো মানুষ ওর দিকে তাকিয়ে থাকলে বুক দুরু দুরু করে। ভাবে এই বুঝি ওদের কেউ এসে আক্রমণ করবে। দৃষ্টি সরিয়ে ভেতরে তাকালো। এই বগিতে আস্তে আস্তে যাত্রী উঠছে। নিজেদের আসনে বসে আছে কেউ কেউ, কেউ বা সহযাত্রীদের সাথে আলাপে মেতেছে। ইসাবেলা একাই একটি কেবিনে, একা। সফরের কারণে ভীষণ উত্তেজনা কাজ করছে ভেতরে। এই উত্তেজনা কাটাতেই চোখ বন্ধ করে ঈশ্বর নাম জপতে লাগলো। মা বলতো, পজিটিভ ভাবলে পজিটিভ হয়, কিন্তু যার জীবনে এত কিছু ঘটে গেছে তার মধ্যে পজিটিভিটি যে সহজে আসে না। হ্যালো মেয়ে। সচকিত হয়ে চোখ মেলল ইসাবেলা। সামনে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী একজন সুশ্রী রমণী। পরনে সাদা ভিক্টোরিয়া গাউন, মাথায় স্কার্ফ। সুহাসিনী রমণীর সামনের সিটে মুখোমুখি বসলেন। ইসাবেলার কেন যেন তার মুখটা বেশ পরিচিত মনে হলো। রমণী মমতা সুলভ হাসি হেসে করমর্দনের জন্যে হাত বাড়িয়ে পুনরায় বললেন, হ্যালো, আমি আগাথা ওয়াল্টার। ইসাবেলা অ্যালেক্সি। আগাথার করপুটে চুম্বন করে ইসাবেলা। হঠাৎই আগাথার মুখটা ম্লান হলো। ঝুঁকে ইসাবেলার থুতনি তুলে বললেন, কিভাবে আঁচল লাগলো এমন সুন্দর মুখে? অপ্রস্তুত হয়ে পড়ে ইসাবেলা। মনের ব্যথাটা যেন ফের ফিরে এলো। নোভার অমন নিষ্ঠুর আচরণে যথার্থ ব্যথিত হয়েছে, কিন্তু কেন যেন ওর প্রতি এক বিন্দুও রাগ হলো না, শুধু একটু মন খারাপ। জোরপূর্বক হেসে আগাথাকে বলল, ও কিছু না। আগাথা কিন্তু ওর থুতনি ছাড়লো না। বিমর্ষ মুখে একটুখানি হাসলো, আঙ্গুল ছুঁয়ে দিল আঁচড়ের স্থানে। কিছু অনুভব করলো ইসাবেলা। এতক্ষণ ওখানটাতে যে যন্ত্রণা হচ্ছিল এই মুহূর্তে তা আর নেই। বিস্মিত মুখে তাকালো আগাথার দিকে। তখনই মনে পড়ল ওর মুখটা পরিচিত লাগার কারণ। তারপর নামটাও খেয়ালে এলো, আগাথা ওয়াল্টার। নোভার পুরো নাম নোভালি আগাথা ওয়াল্টার। ওর বাবার নাম রিচার্ড ওয়াল্টার। হতবুদ্ধি হয়ে ভীত গলায় বলল, আপনি নোভার মা? আগাথা হাসলেন, বেশ দীর্ঘায়িত হাসি তার ঠোঁটে। সিটে পিঠ লাগিয়ে মাথা নাড়ালেন হ্যাঁ সূচক। হা হয়ে যাওয়া মুখের ওপর হাতটা চেপে বেরিয়ে চিৎকার দমন করে কিছুক্ষণ পর বলল, কিভাবে সম্ভব? কিসের কথা বলছো তুমি ইসাবেল? আমার উপস্থিতির না আমার বেঁচে থাকার? দুটোই। আমি তোমার সামনে বসে আছি ঠিকই, তবে আজ আর আমি জীবিত নই। কিন্তু এই তো বসে আছেন।
কথা বলছেন, হাসছেন। মৃত মানুষের দ্বারা এসব কি সম্ভব? না, আবার হ্যাঁ। আপনিও কি? না ইসাবেল, আমি ওদের মতো নই। তবে কি আপনি? শ্শ্, আস্তে ইসাবেল, আমি সব বলছি। আশেপাশের কিছু বিরক্ত মুখ দেখে নিজেকে শান্ত করে বসে ইসাবেলা। আগাথা বলতে শুরু করলেন। আমার জন্ম জার্মানির একটা ছোট্ট গ্রামে। জন্মের পর থেকে কৈশোর পর্যন্ত জেনেছিলাম আমার বাবা নেই, কুমারী মায়ের সন্তান ছিলাম আমি। এ নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল মাকে। মাকে অনেক গঞ্জনাও সহ্য করতে হতো। আমার মায়ের সাথে সকল বন্ধন ছিন্ন করে তার পরিবার আমাকে নিয়ে একাই কোনো মতে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু এভাবে আর কতদিন? মা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। আমি রয়ে গেলাম একা। এক প্রকার না পেরেই আমার দায়িত্ব নেন আমার নানি। খুবই ধর্মপরায়ণা ছিলেন তিনি, মানুষ হিসেবেও খারাপ ছিলেন না। আমার জারজ হয়ে জন্মানোটাই ক্ষোভ ছিল তার। ওই এক কারণে একটু শক্ত আচরণ করতেন আমার সাথে। তাই বলে স্নেহের ঘাটতি ছিল না আমার প্রতি। তার সান্নিধ্যে এসে রোজ শনি রবিবার চার্চে যাওয়া আসা হতো। ধর্মের প্রতি আমার অনুরাগ দেখে তিনি আরও ভালোবাসতে লাগলেন। 17 বছর বয়সে নানিমার দুঃসম্পর্কের এক আত্মীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। পরিচয় হলো এক সুদর্শন পুরুষের সাথে, রিচার্ড, যাকে আমি মন প্রাণ দিয়ে একসময় ভালোবেসেছিলাম। এইটুকু বলে ম্লান হাসলেন আগাথা। ইসাবেলার ধারণা এই ম্লান হাসির কারণ সোফিয়া। আন্দ্রেই নোভার বড়, সুতরাং সোফিয়া আর রিচার্ডের সম্পর্ক যে কিরূপ ছিল তা খানিকটা আন্দাজ করে নিল। আগাথা পুনরায় বলতে আরম্ভ করলেন। রিচার্ডকে প্রথম দেখেই ভালো লেগেছিল, তাই বিয়েতে না করিনি। যথাসময়ে ধর্মাচার পালন করে বিয়েটা সম্পন্ন হয়। রিচার্ড আমাকে নিয়ে নতুন বাড়িতে উঠল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আমার 18তম জন্মদিনে প্রথম বিপত্তি ঘটল। শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তখনও জানতাম না ইতোমধ্যে নিকো আমার গর্ভে এসেছে। 18তম জন্মদিনে আমি উপলব্ধি করলাম আমার ঘ্রাণ শক্তিতে পরিবর্তন এসেছে। আর 5টা মানুষের মতো নয় সেই পরিবর্তন। বিশেষ করে রাতে একটা মিষ্টি গন্ধ টের পেলাম। ঠিক শিওরের পাশে জানলার ওপার থেকে যেন গন্ধটা আসতো। আস্তে আস্তে আরও কিছু পরিবর্তন টের পেতে লাগলাম। সেদিন ছিল চন্দ্রিমা রাত। কেন যেন ঘরে মন টিকল না। ছুটে বেরিয়ে এলাম। বাইরের হাড় কাঁপানো শীত, তবুও গরমে অতিষ্ঠ হয়ে ওঠে শরীর আমার। একটা সুতো গায়ে রাখা গেল না। আর তখনই কানে আসতো ভয়ঙ্কর সেই গোঙানির আওয়াজ। কিন্তু ভয় হলো না মোটেও। চিত্ত চঞ্চল হয়ে উঠল, দেহ কুঁজো হয়ে যায়, অসহ্য পীড়া হতে লাগলো। আর তারপরেই সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। একটা শ্বেতকায় নেকড়েতে রূপান্তরিত হয়ে যাই আমি। নেকড়ে! উচ্চস্বরে বলে ওঠে ইসাবেলা। আশেপাশের যাত্রীরা বিস্ফোরিত চোখে তাকাতেই মৃদু হেসে বলে, গল্পের নেকড়ে। ওর বোকা হাসিতে যাত্রীরা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়। কয়েকজন তো ফিসফিস করে কিছু বলে হাসলো। ইসাবেলা ঝুঁকে বসে। আগাথার প্রসন্ন মুখে চেয়ে ফিসফিস করে বলল, তারপর? প্রায় রাতেই লুকিয়ে বেরিয়ে যেতাম। সারা দিনের ক্লান্তি শেষে রিচার্ড গভীর ঘুমে তলিয়ে যেত। নৈশ ভ্রমণ কেবল আর ভ্রমণ রইল না, বনের পশু পাখি শিকার করতে শুরু করলাম। শুধু শিকার করেই খান্তি দিত না আমার এই নেকড়ে রূপ। ওগুলোর রক্ত মাংস খেয়ে তবে শান্ত হতো। নিজের অমন অবস্থাতে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। একটা ভয় আমাকে সর্বদা ঘিরে রাখত। মনে হতো এই বুঝি সত্যিটা কেউ জেনে যায়। মানুষ রূপে ফিরে এলে ঘৃণা হতো নিজের ওপর, কিন্তু কী বা করার ছিল। এদিকে গর্ভবতী হওয়ার সকল লক্ষণ প্রকাশিত হতে লাগলো। আমি গর্ভবতী জেনে রিচার্ড খুব খুশি হলো। আমি কিন্তু মোটেও খুশি হতে পারলাম না। স্বাভাবিক মানুষের মধ্যে থেকে এ কি অস্বাভাবিক রূপ আমার! কতই না কেঁদেছি তখন। নিজের ধোঁয়াশাচ্ছন্ন জীবন সম্পর্কে জানার আগ্রহ একসময় আরও দৃঢ় হলো। এক রাতে সিদ্ধান্ত নিলাম সেই গন্ধটাকে অনুসরণ করব। তাই করলাম। নেকড়ের রূপে গন্ধটা পর্যন্ত পৌঁছাতে সময় লাগলো না, কোনো সমস্যাও হলো না। নিবিড় অরণ্যের মধ্যে এক পাল নেকড়ের আস্থানা। গোল হয়ে বই থেকে বসেছিল যেন। আমাকে দেখতে ওগুলো যেন অবাক হয়ে রইল।
তারপর নেকড়ের ভিড় ঠেলে এগিয়ে এলো আমারই রঙের এক শুভ্র গাত্র বর্ণের নেকড়ে। গন্ধটা ঠিক ওনার গা থেকেই আসছিল। ওর চোখে আমি স্পষ্ট জল দেখতে পেয়েছিলাম। আমাকে দেখে খুশি হয়েছিল যেন। কাছে এসে কপালে কপাল রাখলো। বিশ্বাস করো, ওই দিন মনে হয়েছিল সবচেয়ে আপনজনকে কাছে পেয়েছি। তারপর ঘুরে দাঁড়িয়ে ইশারা করলো অনুসরণ করতে। আমি করলাম। কিছু দূর বনের মধ্যে গিয়ে ওটাকে আর দেখতে পেলাম না। পাশ থেকে খচখচ আওয়াজে সতর্ক হতে মানুষ রূপে প্রথম দেখলাম তাকে, আমার পিতাকে। আপনি তবে অর্ধ মানবী অর্ধ নেকড়ে। আগাথা সম্মতি জানিয়ে মাথা নাড়ালেন। ট্রেনটা ছাড়বে করেও এখনো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। যাত্রীদের মধ্যে এই নিয়ে চাপা অসন্তোষ। ইসাবেলা ঘাড় গুজে বসে আছে, মুখশ্রীতে গভীর ভাবনার ছাপ। আগাথা মুচকি হেসে ওরই দিকে দৃষ্টি অনড় রেখেছেন। এই মুহূর্তে তিনি চুপ, হয়তো অপেক্ষা করছেন ইসাবেলার কাছ থেকে কিছু শোনার প্রত্যাশায়। ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো ইসাবেলা। নিকোলাসও নেকড়ে? ওর মনে পড়ে সেই বাজারের ঘটনাটা। নিশ্চিত হতে আগাথাকে প্রশ্ন করলো। আগাথা স্বাভাবিক মুখেই জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু আবার কিন্তু? ও ঈশ্বর, কি হচ্ছে আমার সাথে এসব? কেন হচ্ছে আপনি জানেন? গত কয়েক মাসে কি সব উদ্ভট পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমার হঠাৎ মনে হয়েছে আমি যেন একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। রক্তচোষা নেকড়ে, জীবনটা আমার বন জঙ্গল হয়ে গেছে। ওর অভিযোগ শুনে আগাথা হাসলেন। তুমি ভারী মিষ্টি মেয়ে। জি, বলেছি তুমি ভারী মিষ্টি একটা মেয়ে। লাজুক মুখে হাসলো ইসাবেলা। আগাথার দিকে চেয়ে লজ্জা লুকিয়ে বলল, আমি আমার দুঃখের কথা বলছি আর আপনি বলছেন অন্য কথা। আচ্ছা, এসব কথা বাদ। আপনি তখন বলেছিলেন প্রায় রাতে পাওয়া সেই গন্ধটা আপনার বাবার ছিল। তিনি আপনাকে চিনলেন কিভাবে? আর আপনার মায়ের সাথেই বা তার সম্পর্ক কিভাবে হয়? আগাথা একটু চুপ করে বলতে শুরু করেন, বাবা মানুষ রূপে থাকাকালীন পরিচয় হয় মায়ের সাথে। দুজনই দুজনকে দেখে আকৃষ্ট হন। হঠাৎ করেই কাছে আসা। নিজের সত্যিটা মনে পড়তে বাবা চলে যান। মা সেই মিলনকে কৌশলের ভুল মনে করে ভুলে গেলেন বাবাকে। কে জানতো তাদের ক্ষণিকের ভুলে আমার জন্ম হবে। বাবার সাথে যোগাযোগ না থাকায় আমার কথাটা তাকে বলতে পারেননি মা। 18তম জন্মদিনে বাবা আমার কথা জানতে পারেন। কে তাকে বলেছিল জানো? কে? আমার জোড়া ম্যাক্স। আপনার জোড়া? হ্যাঁ, প্রতিটি নেকড়ের একজন জোড়া থাকে। একটা নির্দিষ্ট সময় পরে এরা একে অপরের গায়ের গন্ধে পরস্পরকে চিনে নেয়। ম্যাক্স আমার বিয়ের পরই চিনতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ওর জোড়া হয়েও ওর নই। অন্যের স্ত্রীকে তো আর জোড়া বলে জাহির করতে পারবে না। দূর থেকে কেবল আমাকে দেখে যেত। ওই যে গন্ধ পেতাম, তার মধ্যে প্রথম যে গন্ধ পেয়েছিলাম সেটা ছিল ম্যাক্সের। আমাকে বিমুগ্ধ করতো সেই মিষ্টি গন্ধ। একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। এসব আমাকে কেন বলছেন আপনি? কারণ আছে। কি? মূল কারণ শুনতে চাও না পুরো গল্প? কার গল্প? আপনার? শুধু আমার না নিকোলাসেরও? ওর ব্যাপারে শুনে আমার কি লাভ? আজকের পর ওকে আমি তো দেখবো না, দেখতে চাইও না। আমার জীবনের দুঃসময় নিকোলাস। মুখটা কঠিন হলো ইসাবেলার। আগাথা হাসলেন, বললেন, তবে মূল কথায় আসবো। আগাথা মূল কথায় এখনই আসতে নারাজ। তিনি সবটা বিস্তারিতভাবে আগে বলতে চান এই মেয়েকে। সব শোনার পরে মেয়েটাকে নিজের আসল উদ্দেশ্য জানাবেন। এর আগে বললে উদ্দেশ্য সফল হবে না। বড় আশা নিয়ে এসেছেন মেয়েটির সামনে। আমার সম্পর্কেও জানতে কৌতূহল জাগছে না? এই যে এত কিছু বললাম, সবটাও তো শেষ হয়নি। পরেরটুকু শোনার আগ্রহ জাগছে না? প্রবল আগ্রহ জাগছে ইসাবেলার, কিন্তু ভয়ে প্রকাশ করছে না। কৌতূহলের কারণে আজ ওর এই দশা। ফের কৌতূহল দেখালে আবার কি না কি হয়। কিন্তু মনের মধ্যে কৌতূহলের পোকা কুটকুট করতে লাগলো। ট্রেন ছাড়তে কতক্ষণ লাগবে কে জানে। ততক্ষণে আগাথার গল্প শুনলে মন্দ হয় না। কিছু সময় উসখুস করে বলেই ফেললো, আপনার বাবাকে বলেছিলেন একা নিয়ে গিয়ে? আপনি নেকড়ে বলেই কি নিকোলাস জন্মসূত্রে নেকড়ে?
নোভাও কি তাই? মৃত হওয়ার পরেও আমার সামনে জীবিত রূপে কিভাবে এলেন এবং কেন? একদমে বলে থামলো ইসাবেলা। সলজ্জে মুখটা অন্যদিকে ঘুরালো। আগাথা মৃদু হাসলেন, বললেন, মাত্র এই কটা প্রশ্ন? লজ্জিত মুখটা এবার স্বাভাবিক করে ইসাবেলা বলল। আপাতত একটু সময় নিয়ে আগাথা বলতে শুরু করলেন আবার। আমার বাবার প্রথম কথা ছিল রিচার্ডের সাথে সম্পর্ক ছেদ করো। তার ধারণা রিচার্ড আমার জন্য ভালো নয়, কিন্তু আমার মনের অবস্থা তখন ভিন্ন। রিচার্ডকে ছাড়ার কথা স্বপ্নেও ভাবতে পারতাম না। সুতরাং বাবার সাথে এক দফা কথা কাটাকাটি করে চলে এলাম। বাবা কয়েকবার বোঝাতে এলেন, এতে করে আমাদের বাবা মেয়ের সম্পর্ক তৈরি হওয়ার আগেই তিক্তরূপ ধারণ করে। তাকে অমান্য করায় রেগে ত্যাগ করলেন। আমিও যোগাযোগ করার চেষ্টা করলাম না। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুতই পেট বড় হতে লাগলো। ভয়টাও বাড়লো আমার। অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিন্তিত দিন কাটতো আমার। এতে করে আমার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। রিচার্ডের চিন্তা বাড়লো। ওকে একসময় সবটা খুলে বললাম। প্রথমত বিশ্বাসই করেনি। যখন নেকড়ে রূপে ওর সামনে দাঁড়ালাম, মুখটা ফ্যাকাশে হয়ে যায় ওর। আমি ভাবলাম এবার বুঝি ও আমাকে ছেড়ে যাবে, কিন্তু না, সে আমার ভরসা বিশ্বাস হয়ে রইল। সব জেনেও আমার প্রতি ভালোবাসার কমতি রাখেনি। গর্ভাবস্থার 6 মাসে আমার পেট 9 মাসের ন্যায় বড় হয়ে উঠল। লোকের নজর এড়িয়ে গৃহবন্দী হয়ে রইলাম, কিন্তু বাচ্চা জন্মদানের সময় তো আর আড়াল থাকতে পারবো না। রিচার্ড এক রাতে আমাকে নিয়ে রওনা হলো দূরের একটি গ্রামে। পথিমধ্যে আমার প্রসব বেদনা ওঠে। ঘোড়া গাড়ি থামানো হয় এক বনের পাশে। ভাগ্যের কি লীলা! ওই জঙ্গলের নেকড়ে লিডার ছিল আমার জোড়া ম্যাক্স। আমার গন্ধ পেয়ে সে সেখানে উপস্থিত হয়। রিচার্ড তখনও আমাদের ব্যাপারটা জানতো না। ম্যাক্স আর আমার সরাসরি আলাপ হয়নি পূর্বে। দুজনে বিব্রত বোধ করছিলাম। একদিকে প্রচন্ড ব্যথায় বেহাল দশা আমার। রিচার্ডের কাছে সবটা জানার পর আমাকে নিয়ে যাওয়া হলো ম্যাক্সের আস্তানায়। সেখানেই জন্ম হয় আমার প্রথম সন্তান, আমার নিকোলাসের। জ্ঞান ফেরার পর প্রথম দেখে মনে হয়েছিল যেন মানুষ নয়, স্বর্গের শিশু। সন্তানকে আশা করেছিলাম রিচার্ডের কোলে, কিন্তু না। নিকোলাসকে কোলে নিয়ে এগিয়ে এলো সোনালি কোকড়া চুলের পিঙ্গল বর্ণের দীর্ঘদেহী যুবক ম্যাক্স। খুবই অস্বস্তি হচ্ছিল ওকে চোখের সামনে দেখে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল ভেতরে। আমার কোলে ছেলেকে তুলে দিয়ে আমাদের কপালের চুমু খেয়ে ম্যাক্স বলেছিল,